নাগরিকত্ব আর ভোটাধিকার দুটো মানে খুব সাধারণ শব্দ মনে হলেও এর পেছনে যে কত জটিলতা, কত মানুষের অপেক্ষা জড়িয়ে আছে, বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্টের একটা সাম্প্রতিক পর্যবেক্ষণের পর, তাই না? একদম। প্রশ্নটা এখন খুব মৌলিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে নাগরিকত্বের জন্য আবেদন করলেই কি ভোটার তালিকায় নাম তোলার অধিকার জন্মায়? চলুন এই বিষয়টাই আজ একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, বিষয়টা শুরুই হচ্ছে সুপ্রিম কোর্টের একটা খুব খুব সোজাসাপটা মন্তব্য দিয়ে। বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তারা খুব পরিষ্কার করে দিয়েছেন যে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার দাবি করা যাবে না। আচ্ছা, আর এই প্রসঙ্গেই তো সেই বিখ্যাত উক্তিটা, তাই না, যে আপনারা গাড়িকে ঘোড়ার আগে জুড়ে দিতে পারেন না। কথাটা শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এর আইনি তাৎপর্যটা ঠিক কি? আদালত কেন এমন একটা তুলনা ব্যবহার করল? ঠিক। দেখুন, এই উপমাটা ব্যবহারের একটা কারণ তো হল বিষয়টাকে সহজ করে তোলা, কিন্তু এর গভীরে একটা আইনি দর্শন আছে। এখানে ঘোড়া হচ্ছে নাগরিকত্ব আর গাড়ি হচ্ছে ভোটাধিকার। মানে নাগরিকত্ব হলো ভিত্তিটা। একদম, ওটা হলো পূর্বশর্ত। ওই ভিত্তিটা পাকা না হলে তার ওপর ভোটাধিকারের মতো অধিকারগুলো দাঁড়াতে পারে না। মানে আদালত এটাই বলতে চাইছে যে আগে তথ্য যাচাই হবে। যেমন কারা আবেদন করছে, কোথা থেকে এসেছে, এই সব। হ্যাঁ, তাদের সম্প্রদায়, ভারতে বসবাসের প্রমাণ, এই সব কিছু যাচাই না করে তো আর নাগরিকত্ব দেওয়া যায় না, বা ভোটার তালিকায় নাম তোলাও সম্ভব নয়। এই আইনি দিকটা তো বোঝা গেল, বেশ পরিষ্কার একটা কাঠামো। কিন্তু এই কাঠামোর চাপে তো আসল মানুষগুলো পিষে যাচ্ছেন, তাই না? মানে কারা গেছিলেন আদালতে, তাদের দিকটা কি? ঠিক এখানেই তো মানবিক দিকটা চলে আসে। আবেদনকারী এনজিও আত্মদ্বীপ, তারা মূলত সিএ এর অধীনে যারা আবেদন করেছেন তাদের কথাই বলছেন। এদের মধ্যে একটা বিরাট অংশ মতুয়া সম্প্রদায়ের মানুষ। এদের গল্পটা খুব করুণ। মানে ভাবুন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানে, কিন্তু নাগরিকত্বের পাকা কাগজটা নেই। ঠিক। আর সিএ আইনটা তো এসেছিল এদের জন্যই, মানে প্রক্রিয়াটা দ্রুত করার জন্য। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। প্রক্রিয়াটা খুব ধীর। আর আত্মদ্বীপের যুক্তিটা ছিল খুব সরল, যে প্রশাসনিক দেরির কারণে এদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। সামনেই ভোট, তো অন্তত নামটা তোলা হোক। তার মানে তাদের কাছে এটা শুধু একটা নির্বাচনে ভোট দেওয়ার বিষয় না, এটা কয়েক দশকের বঞ্চনার পর একটা স্বীকৃতি পাওয়ার লড়াই। ঠিক ধরেছেন, এটা একটা মানসিক লড়াইও। আপনি ভাবুন, একটা দেশে ৭০ বছর ধরে আছেন, আপনার বাবা দাদু এখানে জন্মেছেন, কিন্তু প্রত্যেক নির্বাচনের আগে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি এই দেশেরই লোক। সিএএ তাদের কাছে শুধু একটা আইন ছিল না, ছিল মুক্তির আশ্বাস। তাই আদালতের এই রায় তাদের কাছে শুধু একটা আইনি বাধা নয়, একটা বড় মানসিক ধাক্কাও। এই প্রেক্ষাপটটা জানার পর আদালতের ভেতরের ঘটনাগুলো আরও দিলচাস্প মনে হচ্ছে। শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী করুণানন্দী একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার অনুরোধ করেছিলেন, তাই না? ২০২৬ সাল। হ্যাঁ, বলেছিলেন। আর বাইরে থেকে দেখলে তো দাবিটা খুবই যৌক্তিক মনে হয়। একটা ডেডলাইন থাকলে কাজটা হয়তো তাড়াতাড়ি হবে। কিন্তু আদালত মানল না কেন? দেখুন, আদালত এখানে খুব সতর্ক। নাগরিকত্ব যাচাই একটা খুব সংবেদনশীল বিষয়। এর সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্নও তো জড়িয়ে আছে। আদালত যদি একটা ডেডলাইন দিয়ে দেয়, তাহলে তাড়াহুড়ো করে কাজ সারতে দিয়ে ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। মানে প্রশাসনকে তাদের মতো করে কাজটা করতে দিতে চাইছে, সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে না। অনেকটা তাই, কিন্তু আদালত কিন্তু এখানে থেমে যায়নি। থেমে যায়নি মানে অনুরোধটা নাকচ করলেও আদালত কেন্দ্র সরকারকে একটা নোটিশ পাঠিয়েছে। আচ্ছা, কি জানতে চেয়েছে সেই নোটিশে? দুটো জিনিস। এক, এত দেরি হচ্ছে কেন? আর দুই, প্রক্রিয়াটা দ্রুত করার জন্য সরকার কি ভাবছে বা কি পদক্ষেপ নিচ্ছে। মানে আদালত সরাসরি হুকুম না দিয়ে একটা বার্তা দিল যে আমরা কিন্তু নজর রাখছি, জবাবদিহি করতে হবে। বাহ, এটা তো যাকে বলে জুডিশিয়াল ওভারসাইটের দারুণ উদাহরণ। একদম। বলটা এখন পুরোপুরি সরকারের কোর্টে। আর এই পুরো ছবিতে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি ছিল? তারা কি চুপচাপ ছিল? না, নির্বাচন কমিশনের অবস্থান খুব পরিষ্কার। তারা বলেছে নাগরিকত্ব দেওয়াটা কেন্দ্রের কাজ, স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। কেন্দ্র যাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে তাদের নামই ভোটার তালিকায় উঠবে। এর আগে তাদের কিছু করার নেই। তার মানে তারা শুধু নিয়মটা পালন করছে। হ্যাঁ,
তাই এখন আমাদের সূত্র যা বলছে আগামী সপ্তাহেই আবার শুনানি আছে। মানে বিষয়টা এখনো শেষ হয়নি? বিলকুল না। এখন সবার নজর থাকবে কেন্দ্রের উত্তরের দিকে। সরকার কি বলে, কি রূপরেখা দেয়, তার উপরই আদালতের পরের পদক্ষেপটা নির্ভর করছে। তাহলে আজকের আলোচনা থেকে কয়েকটা জিনিস বেশ পরিষ্কার হলো। ১. সুপ্রিম কোর্ট আইনি প্রক্রিয়ার ওপর খুব জোর দিচ্ছে, মানে নাগরিকত্ব আগে, তারপর ভোটাধিকার, ওই ঘোড়ার আগে গাড়ি নয়ের মতো। দ্বিতীয়ত, তারা কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রশাসনিক দেরির বিষয়টাতেও তারা চুপ করে বসে নেই। ঠিক। সরকারকে জবাব দিতেই হবে। এটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়িয়ে তোলে, তাই না? একদম। আর এই সব মিলিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে যে একদিকে দেশের আইন, জাতীয় নিরাপত্তা, আর অন্যদিকে দশকের পর দশক ধরে অপেক্ষায় থাকা একটা জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকারের আকাঙ্ক্ষা। এই দুটোর মধ্যে ভারসাম্যটা কিভাবে হবে? এই আইনি লড়াইটা আসলে শুধু আইনের ব্যাখ্যা নয়, এটা মানবতারও একটা বড় পরীক্ষা। আর সেই পরীক্ষার ফলাফল কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে। এই লড়াইটা আমাদের ভাবতে বাধ্য করে, একটা গণতন্ত্র কি সত্যি গণতান্ত্রিক থাকতে পারে যদি তার জনসংখ্যার একটা বড় অংশ দশকের পর দশক ধরে অংশগ্রহণের অধিকারের বাইরে থাকে? উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে।